একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে থেকে নিয়মিত আমাদের অনলাইন ক্লাসগুলো দেখছো এবং বাড়িতে পড়াশোনা করছো। প্রিয় শিক্ষার্থী, আমরা বাংলা দ্বিতীয় পত্রের নির্মিতি অংশের যে গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করছিলাম বিগত ক্লাসগুলোতে। তার মধ্যে ছিল যে পারিভাষিক শব্দের আমরা বিস্তারিত আলোচনা করেছি। সাথে সাথে পারিভাষিক শব্দের বিকল্প হিসাবে যে প্রশ্নটা থাকবে, যে অনুচ্ছেদ থাকবে, সেটা হলো অনুবাদ বা ট্রান্সলেশন। যে বাংলা ইংরেজি একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, প্যারা দেওয়া থাকবে, এটার বাংলায় অনুবাদ করতে হবে এবং তার জন্য কাঙ্ক্ষিত নম্বর থাকবে 10। আমরা অনুবাদ সম্পর্কে এর আগের আমি আলোচনা করেছিলাম আগের ক্লাসগুলোতে, তোমরা দেখেছো এবং অনেকগুলো কমেন্টসও করেছো। তো তোমাদের এখন যে প্রত্যেক দিনের পড়াটা যদি তোমরা প্রত্যেক দিন শেষ করো, এবং তোমাদেরকে এও বলেছিলাম যে কমপক্ষে প্রত্যেক দিন 5টি করে ইংরেজি শব্দের ভোকাবুলারি অর্থাৎ ইংরেজি শব্দের শব্দার্থ জানতে হবে এবং কিছু না কিছু অনুবাদ করতে হবে। তাহলে তোমাদের সুবিধা হবে কি, তোমাদের অনুবাদটা হলো মূলত প্র্যাকটিসের উপরে। যত বেশি তুমি প্র্যাকটিস করতে থাকবে তত বেশি তোমার কাছে অনুবাদ করাটা সহজ হয়ে যাবে। নিয়ম তো মাথায় থাকবেই। শিক্ষার্থী, গত ক্লাসে যেখান থেকে শেষ করেছি আজকে ঠিক তার পরবর্তী থেকে আজকে আমি শুরু করব। গত ক্লাসে আমার ছিল যে ইংরেজি বহুবচন বাংলায় বর্জন করতে হবে, অর্থাৎ ইংরেজি শব্দের কিছু বহুবচন আছে যেগুলো অর্থাৎ ইংরেজি শব্দের বহুবচন কিন্তু বাংলায় সেটা একবচন হয়ে যাবে। আমরা সেই উদাহরণও দেখেছিলাম এবং যদি নির্দিষ্ট করে বোঝানো হয় তাহলে সে বহুবচন ব্যবহৃত হবে। আজকে আমরা পরবর্তী যে নিয়মটা পড়ব সেটা হলো 11 নম্বর নিয়ম। সেটা হলো বহুবচনের দ্বিত্ব, অর্থাৎ দুইটা বহুবচন এর ব্যবহার পরিহার করতে হবে। অর্থাৎ ইংরেজিতে দুইটি বহুবচন পাশাপাশি বসে। যেমন আমরা এখানে একটু লিখে ফেলি। তাহলে পরের নিয়ম 11 নম্বর নিয়ম হলো আমাদের বহুবচনের দ্বিত্ব পরিহার করতে হবে। অর্থাৎ ইংরেজি প্লুরাল নাউন এর আগে বহুবচন বাচক শব্দ ব্যবহৃত হয়, ফলে দুটি বহুবচন পর ধারাবাহিকভাবে বসে। অর্থাৎ বোঝা গেল যে ইংরেজি প্লুরাল নাউন এর পরে বহুবচন বাচক শব্দ ব্যবহৃত হবে এবং পরপর দুটি বহুবচন বসে। যেমন আমরা যদি উদাহরণ দিই, যেমন ইংরেজি যে শব্দটা বাক্যটা থাকে তার মধ্যে কীভাবে ডবল বা দ্বিত্ব বহুবচন ব্যবহৃত হয়। শিক্ষার্থী লক্ষ্য রাখো, মেনি মেন, এখানে মেনি বহুবচন এরপরে মেন বহুবচন, অর্থাৎ পাশাপাশি দুটি বহুবচন বসেছে। অর্থাৎ প্লুরাল নাউন এর পরে এর আগে বহুবচন, প্লুরাল নাউন এর আগে বহুবচনবাচক শব্দ বসেছে। কিন্তু বাংলায় এটি তাহলে বাংলাটি যখন আমরা ট্রান্সলেশন করব তখন এটার অর্থ বাংলায় বহুবচনের দ্বিত্ব মানে বহুবচন একটা আসবে, দুইবার লেখা যাবে না। যেমন এখানে যদি আমরা ইংরেজি অনুবাদ করি তাহলে কি আসবে, অনেক মানুষেরা এসেছে, অনেক এসেছে। কিন্তু এখানে আমরা যদি যখন অনুবাদ করব তখন উত্তর হবে যে অনেক মানুষ এসেছে। এটা না হয়ে হবে, এটা না হয়ে হবে অনেক মানুষ এসেছে। তাহলে শিক্ষার্থী বোঝা গেল যে ইংরেজি বহুবচন থাকবে, অর্থাৎ প্লুরাল নাউন এর পূর্বে সর্বদা বহুবচন বাচক শব্দ ব্যবহৃত হয়। যখন আমরা বাংলায় অনুবাদ করব তখন এটা একটি বহুবচন ব্যবহৃত হবে, অর্থাৎ বাংলায় পরপর দুইবার বহুবচন ব্যবহৃত হয় না। তাহলে কী হবে, অনেক মানুষ এসেছে। ঠিক আছে।
পরবর্তী নিয়মটা আমরা লিখে ফেলি, তাহলে কি হলো, এরপরে আমরা উল্লেখ করতে পারি আরেকটা নিয়ম, হু এর পরে সিঙ্গুলার ভার্ব হলে, হু এর পরে যদি সে ভার্বটা যদি সিঙ্গুলার হয় তাহলে হু এর অর্থ হবে, হু এর পরে ভার্ব যদি সিঙ্গুলার হয় তাহলে তাহলে হু অর্থ কি, হু অর্থ হবে কে। অর্থাৎ হু এর পর যদি ভার্বটা যদি সিঙ্গুলার হয় তাহলে হু এর অর্থ হবে কি, কে। এবং হু এর পর যদি তাহলে বোঝা গেল যে হু এর পর যদি ভার্ব সিঙ্গুলার হয়, ভার্বটা যদি সিঙ্গুলার হয় তাহলে সেটার অর্থ হবে কে। আর যদি ভার্ব যদি প্লুরাল হয় তাহলে হু এর পরে যদি প্লুরাল ভার্ব হয় তাহলে হু অর্থ হবে, হু এর অর্থ হবে কে কে বা কারা বা কে কে। শিক্ষার্থী তাহলে বোঝা গেল যে হু এর পরে যদি সিঙ্গুলার ভার্ব হয় তাহলে হু এর অর্থ হবে কে, আর হু এর পরে যদি প্লুরাল ভার্ব হয় অর্থাৎ বহুবচন বাচক যে ভার্বটা যদি হয় তাহলে ভার্বটা যদি বহুবচন হয় তাহলে হু এর অর্থ হবে কে কে বা কারা। বোঝা গেল? যেমন আমরা উদাহরণ দিতে পারি, যেমন হু হ্যাজ কাম, অর্থাৎ কে এসেছে। ভার্বটা সিঙ্গুলার, যখন ভার্বটা সিঙ্গুলার হবে তখন হু এর অর্থ হবে কে, তাহলে এর অর্থ হবে কি, কে এসেছে। বোঝা গেল? তাহলে সিঙ্গুলার ভার্ব কোনগুলো? এম, ইজ, ওয়াজ, হ্যাজ ইত্যাদি। তাহলে এগুলো হলো সিঙ্গুলার ভার্ব। অর্থাৎ তাহলে বোঝা গেল যে হু এর পরে যদি সিঙ্গুলার ভার্ব হয় তাহলে হু এর অর্থ হবে কে, আর হু এর পরে যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা যদি প্লুরাল হয় তাহলে এটা হবে কে কে। তাহলে যেমন আমরা যদি লিখি যে হু হ্যাভ কাম, অর্থাৎ কে এসেছে, বা কারা এসেছে। বোঝা গেল শিক্ষার্থী? তাহলে কে এসেছে বা কারা এসেছে। যদি আমরা হু এর পরে যদি ভার্বটা সিঙ্গুলার হয় তাহলে হবে কে, আর হু এর পরে যদি যেমন কারা এসেছে, তোমরা এখানে দেখা যায় না বোর্ডে, কারা এসেছে, কে বা কারা এসেছে। বোঝা গেল? এখন তাহলে প্লুরাল ভার্বগুলো আমরা একটু জেনে নিই। প্লুরাল ভার্ব কোনগুলো? আমরা যদি বলি আর, আমরা হ্যাভ, ওয়ার, এগুলো হলো প্লুরাল ভার্ব। তাহলে আমরা সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল ভার্ব সম্পর্কে জেনেছি। এবং যদি হু এর পরে যদি আবারও সহজ নিয়ম একটা, হু এর পরে যদি সিঙ্গুলার ভার্ব হয় তাহলে অর্থ হবে, অনুবাদ করার ক্ষেত্রে অর্থ হবে কে, আর যদি প্লুরাল হয় তাহলে অর্থ হবে কে।
আমরা প্রিয় শিক্ষার্থী আর বোর্ডের দিকে আবারও লক্ষ্য রাখো। তাহলে পরবর্তী নিয়ম আমরা লিখতে পারি কি, ইংরেজিতে যে ক্ষেত্রে প্রিপোজিশন প্লাস ভার্ব, প্রিপোজিশন প্লাস ভার্ব, এই ভার্বের সাথে আইএনজি যোগ হবে। ইংরেজিতে যে ক্ষেত্রে প্রিপোজিশন, শুরুতে প্রিপোজিশন থাকবে, তারপরে ভার্ব থাকবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, বাংলায় সেটা অসমাপিকা ক্রিয়া দ্বারা, বাংলায় যখন সেটা করতে যাব, ইংরেজিতে যে ক্ষেত্রে প্রিপোজিশন, শুরুতে প্রিপোজিশন থাকবে এবং ভার্বের সাথে আইএনজি থাকবে, এটার অনুবাদ করার ক্ষেত্রে আমরা বাংলায় অসমাপিকা ক্রিয়া দিয়ে শুরু করব। বাংলায় যদি আমরা লিখি, বাংলায় বা অনুবাদে আমরা কি করব, অসমাপিকা ক্রিয়া দ্বারা শুরু করব। ইংরেজিতে এখানে প্রিপোজিশন শুরুতে বসবে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, বাংলা সেটা অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হবে। অসমাপিকা ক্রিয়া কি, যে ক্রিয়ার দ্বারা বাক্যটার অর্থ পরিপূর্ণভাবে প্রকাশিত হবে না, যে সমাপিকা ক্রিয়া নয়, অসমাপিকা ক্রিয়া যার দ্বারা যে ক্রিয়া পরিপূর্ণ অর্থ বোঝায় না, অর্থাৎ অন্য অর্থের উপর ডিপেন্ডেবল। যেমন আমরা যদি উদাহরণ দিই, যেমন যেমন অন হিয়ারিং this she cried out loudly. তাহলে আমরা শুরু করছিলাম যে ইংরেজিতে যেসব ক্ষেত্রে প্রথম প্রিপোজিশন থাকবে এবং ভার্বের শেষে আইএনজি থাকবে, সে বাক্যটার অর্থ আমরা কি, অসমাপিকা ক্রিয়া দ্বারাই শুরু করব। যেমন এটার অর্থ হলো, তাহলে কি, অন হিয়ারিং দিস, এ কথা শুনে, বোঝা গেল যে এ কথা শুনে অসমাপিকা ক্রিয়া। তার মানে কি, সে শুনে তারপর কি, যে শ্রোতার আগ্রহ, যে পরবর্তী কি হলো, এ কথা শুনে কি হলো, তাহলে অসমাপিকা ক্রিয়া দ্বারা শুরু করতে হবে। এ কথা শুনে, কমা, এরপরে শি ক্রাউড, সে উচ্চ স্বরে চিৎকার করে উঠল। তাহলে প্রিয় শিক্ষার্থী, বোঝা গেল যে, বা উচ্চস্বরে একথা শুনে, অন হিয়ারিং অর্থাৎ শুরুতে যদি প্রিপোজিশন থাকে এবং ভার্বের শেষে যদি আইএনজি থাকে, এই সব যে ইংরেজি বাক্যগুলোর ক্ষেত্রে আমরা শুরুতেই অসমাপিকা, বাংলা অনুবাদের ক্ষেত্রে আমরা অসমাপিকা ক্রিয়া দ্বারা শুরু করব। তাহলে কি হলো, এ কথা শুনে সে উচ্চস্বরে চিৎকার করে উঠল। বুঝা গেল? প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটি নিয়ম লিখে ফেলব।
14 নম্বর নিয়ম আমরা লিখে ফেলব। ইংরেজিতে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ভার্ব প্লাস আইএনজি, এই আইএনজি জ্রান হিসাবে ব্যবহৃত হবে। আইএনজি সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়। সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে ইংরেজিতে ভার্বের সাথে আইএনজি অর্থাৎ জ্রান সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে বাংলা অনুবাদে ধাতু প্লাস আ অথবা আমরা দিতে পারি ধাতু প্লাস আ প্লাস নো দ্বারা গঠিত হবে। না দ্বারা গঠিত অসমাপিকা ক্রিয়া কর্তা হিসেবে ব্যবহৃত হবে। আমরা ইংরেজিতে ভার্বের সাথে আইএনজি যোগ করে সাধারণত জ্রান গঠিত হয়। এটা যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, এটা যখন কর্তা হিসেবে ব্যবহৃত হবে, তখন বাংলা অনুবাদের ক্ষেত্রে ধাতু প্লাস আ অথবা ধাতু প্লাস আ যোগ নো। ধাতুকে কি বলে? ক্রিয়ার মূল অংশকে ধাতু বলে, অর্থাৎ ক্রিয়ার মূল অংশের সাথে আ যুক্ত হবে অথবা আ প্লাস নো দ্বারা গঠিত অসমাপিকা ক্রিয়া কর্তা হিসেবে ব্যবহৃত হবে। অসমাপিকা ক্রিয়া কর্তা হিসেবে ব্যবহৃত হবে। আমরা যদি উদাহরণ লিখি আরো সহজ হয়ে যাবে। যেমন আমরা লিখতে পারি ওয়াকিং is the good exercise. Walking is a good exercise. অর্থাৎ ওয়াকিং হাঁটা কি একটা ভালো ব্যায়াম। তাহলে এটার অর্থ হলো কি? হাঁট যোগ এটা, তাহলে আমরা যদি অর্থ লিখি যে হাঁটা একটি ভালো ব্যায়াম, অর্থাৎ হার্ট এটা তাহলে ধাতু কোনটা? ধাতু হলো হার্ট যোগ আ, অর্থাৎ হার্ট যোগ আ ধাতু, অর্থাৎ ক্রিয়ার মূল অংশ হার্ট যোগ আ দ্বারা অসমাপিকা হাঁটাটা কি অসমাপিকা ক্রিয়া কর্তা হিসেবে ব্যবহৃত হবে। অসমাপিকা ক্রিয়া কি হবে? এই অসমাপিকা ক্রিয়াটা কর্তা হিসেবে ব্যবহৃত হবে। অর্থাৎ আমরা যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, জ্রান কি অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যে জ্রান গঠিত হয়, এবং এটা যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, এর অনুবাদের ক্ষেত্রে বাংলায় আমরা লিখব ধাতুর সাথে অর্থাৎ ক্রিয়ার মূল অংশের সাথে আ যুক্ত হবে অথবা আ প্লাস নো যুক্ত হয়ে অসমাপিকা ক্রিয়ার কর্তা হিসেবে ব্যবহৃত হবে। যেমন আবার একটা উদাহরণ আমরা দিতে পারি, যেমন এভাবে সুইমিং
আমরা যেমন এখানে লিখে ফেলি, দেখো সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। সুইম অর্থ কি? সাঁতার কাটা, তাহলে কি সাঁতরানো বা সাঁতার কাটা বা সাঁতরানো, সাঁতার তাহলে এটা আমরা কি হবে? সাঁতার যোগ আ যোগ নো, আনো, ঠিক আছে? তাহলে কি হবে? সাঁতরানো, আনো, তাহলে কি সাঁতরানো, সাঁতার যোগ আনো, সাঁতরানো একটি ভালো ব্যায়াম। শিক্ষার্থী, তাহলে বোঝা গেল যে ইংরেজি অনুবাদের ক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম যে জ্রান্ডের ক্ষেত্রে যখন ভার্বের আসে আইএনজি যোগ হবে, সুইম এর সাথে আইএনজি যোগ হলো ওয়াকিং, আইএনজি যোগ হয়ে যখন জ্রান গঠিত হলো এবং এটা যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলো, সাবজেক্ট হিসেবে ব্যবহার হওয়ার ফলে এটার বাংলা অনুবাদ করার ক্ষেত্রে আমরা ধাতুর সাথে আমরা দেখেছি আ প্রত্যয় বা আ যোগ নো যুক্ত হয়ে অসমাপিকা ক্রিয়ার কর্তা হিসেবে ব্যবহৃত হবে। তো শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সাথে কয়েকটি নিয়ম নিয়ে আলোচনা করেছি। এখন তোমাদের যে কাজ হলো, আমি আর একটা নিয়ম তোমাদের সাথে একটু উল্লেখ করি, তাহলে তোমাদের কাছে আরও সহজ হয়ে যাবে। এখন কথা হলো, যদি জ্রানটা যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে এটার নিয়ম আমরা এটা দেখলাম, কিন্তু জ্রানটা যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে না তখন কি হবে? যেমন আমরা 15 নম্বর নিয়ম তাহলে লিখে ফেলি। 15 নম্বর নিয়ম, ইংরেজিতে ভার প্লাস আইএনজি, ভার প্লাস আইএনজি যদি জ্রান্ড হিসেবে ব্যবহৃত না হয়, যদি জ্রান্ড হিসেবে ব্যবহৃত না হয়, না হয়ে প্রেজেন্ট পার্টিসিপেল, প্রেজেন্ট পার্টিসিপেল প্রেজেন্ট পার্টিসিপেলের অ্যাডজেক্টিভ হবে। অ্যাডজেক্টিভ হিসেবে যদি ব্যবহৃত হয় ইংরেজিতে ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়ে সাধারণত জ্রান গঠিত হয়, কিন্তু এটি যদি জ্রান হিসেবে ব্যবহৃত না হয়, যদি এটা প্রেজেন্ট পার্টিসিপেল হয়, তাহলে হয় এবং অবজেক্টিভ কেস এর পরে বসে। অবজেক্টিভ কেস এর পরে বসে, তাহলে বাংলা অনুবাদে পরে বসে, তাহলে বাংলা অনুবাদের ক্ষেত্রে আমরা কি করব? ধাতু প্লাস
তাহলে ধাতু প্লাস তে, তাহলে তাহলে আমরা এখানে লিখতে পারি অনুবাদে বা বাংলায় ধাতু প্লাস তে করা হবে। যেমন আমরা যদি উদাহরণ দিই তাহলে তোমাদের কাছে আরো সহজ হয়ে যাবে। যেমন I saw him running. I saw him running, তাহলে আমরা জানি যে ভার্বের সাথে যখন আইএনজি যোগ হবে তখনটা জেরান্ড হয়, কিন্তু যখনটা জেরান্ড হবে না, জেরান্ড হিসেবে ব্যবহৃত হবে না, আইএনজি যোগ হয় জেরান্ড হিসেবে ব্যবহৃত হবে না, প্রেজেন্ট পার্টিসিপেলের অ্যাডজেক্টিভ হিসেবে যখন ব্যবহৃত হবে তখন বাংলায় ধাতু প্লাস তে হবে। তাহলে কি হবে? আই স হিম, আমি তাকে দেখলাম, আমি তাকে, যেমন আমি তাকে দৌড়াইতে দেখলাম। তাহলে কি হলো? ধাতুর সাথে তে প্রত্যয় যুক্ত হলো, অর্থাৎ ক্রিয়ার মূল দৌড় প্লাস তে, দৌড়াতে, আতে বা তে যুক্ত হয়ে এটার বাংলা গঠিত হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের এতক্ষণ আলোচনা করলাম যে নিয়মগুলো আমাদের জানা থাকলে কিভাবে আমরা অনুবাদের ক্ষেত্রে আমাদের যে কাঙ্ক্ষিত নম্বর 10 নম্বরে 10 পাওয়া সম্ভব সে সম্পর্কে কিছু নিয়ম বোর্ডে লিখে দিয়েছি। এবং তোমরা প্রত্যেক দিনের যে নিয়মগুলো তোমাদের দেয়া হয় বা পড়া দেওয়া হয় এগুলো পড়ে ফেলবে, তাহলে তোমাদের কাছে একটা বোঝা মনে হবে না, তোমাদের কাছে অনুবাদটা একটা সহজ হয়ে যাবে। শুধু এই পরীক্ষার ক্ষেত্রে অনুবাদ নয়, তোমাদের সামগ্রিক জীবন ভবিষ্যতে সব ক্ষেত্রেই, তুমি যদি চাকরির ক্ষেত্রে বলো, ভালো বড় কোন চাকরির ক্ষেত্রে বলো, সব জায়গায় অনুবাদের প্রয়োজন রয়েছে। এমনকি বিসিএসের মতো জায়গায় তোমাদের একটা বিশাল নম্বর থাকে অনুবাদের ক্ষেত্রে 40 নম্বর। সেই হিসেবে তোমরা যদি অনুবাদের এইসব নিয়মগুলো তোমাদের জানা থাকে তাহলে তোমাদের কাছে তখন অনুবাদ করা খুবই সহজ হয়ে যাবে। তো এতক্ষণ তোমরা আমার সাথে যারা ছিল এবং পরবর্তী যারা দেখবে সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলাচল করো। বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবে। সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। খুদা হাফেজ।